Hello viewers, welcome to Improve Your English with IM. Today I am going to discuss about number, person, main verb and helping verb, conjugation of V verb and finally tense. আজকে আমি আপনাদের সঙ্গে যে পাঁচটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো নাম্বার, পারসন, মেন ভার্ব, হেল্পিং ভার্ব, কনজুগেশন অফ ভার্ব আর টেন্স। এই জায়গাটা আপনাদের জন্য একদম বেসিক এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ইংরেজি বলতে চান সেক্ষেত্রেও কাজে লাগবে, লিখতে চাইলে, পড়তে চাইলে, বুঝতে চাইলে সব ক্ষেত্রে আপনারা এই জায়গাটা ছাড়া কখনোই কিন্তু ইংরেজি শেখা আপনাদের পক্ষে সম্ভব হবে না। যার জন্য আমি আপনাদেরকে একের পর একটার পর একটা জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো নাম্বার। নাম্বার নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। নাম্বার, ইংরেজিতে নাম্বার হলো দুই প্রকার, একটা হলো সিঙ্গুলার আর একটা প্লুরাল। সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। প্লুরাল বাংলাতে একে বলা হয় এক বচন, আর ইংরেজিতে বলে বহু বচন। এর যদি বাংলা লিখি তাহলে লিখব বচন। তাহলে আমি কি বললাম যে এক বচন আর বহু বচন এই জিনিসটা জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার জন্য কেন, কারণটা হলো ইংরেজি আমাদের সঠিকভাবে শিখতে হবে। সঠিকভাবে শিখতে গেলে যখন টেন্স শিখতে হবে তখন কিন্তু এই জিনিসটা আমাদের লাগবে। যার জন্য সিঙ্গুলার আর প্লুরাল এই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে প্রথমেই আমাদেরকে জেনে রাখতে হবে। সিঙ্গুলার নাম্বার কি, যে যখন কোনো কিছুকে একটা বোঝালে সেটা হবে সিঙ্গুলার। একের অধিক মানে 2, 3, 5 একদম অসংখ্য পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তাহলে যদি এক থেকে এক হলো সিঙ্গুলার আর একের অধিক হলেই প্লুরাল। এখানে যদি বলি আই মানে আমি একজন, তাহলে এখানে যদি উই দিই তাহলে এটা আমরা, একের অধিক হয়ে গেল প্লুরাল। তারপরে যদি বলি হি বা সি, এটা কি হয়ে যাবে দে। তাহলে হি সি থেকে এখানে দে হয়ে গেল। তারপর যদি বলি যে ইউ, একটা ইংরেজির একটা ইউ কিন্তু এর অর্থ দুটো, একটা ইউ মানে তুমি, একটা ইউ মানে তোমরা। ইউ সিঙ্গুলার হয় আবার ইউ প্লুরাল হয়, ইউ সিঙ্গুলার হয় আবার ইউ প্লুরালও হয়, দুটোই হয়। তাহলে যে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, নাউন ইকুইভ্যালেন্ট বলতে গেলে প্রোনাউনের ওর মধ্যে পড়ে। যদি সিঙ্গুলার হয়, যদি একটা বোঝায় তাহলে সেটা হবে সিঙ্গুলার, আর যদি একের অধিক বোঝায় তাহলে সেটা হবে প্লুরাল। যেমন যদি বলি হয়তো নাম লিখলাম রাম, এখানে লিখছি রাম অ্যান্ড রহিম, তাহলে এখানে কি লিখছি রাম অ্যান্ড রহিম। তাহলে এখানে রাম একজন, এখানে দুজন, তাহলে এগুলো সবই হলো প্লুরাল আর এগুলো হলো সিঙ্গুলার। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথাতে অবশ্যই রাখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমপ্রুভ ইওর ইংলিশ উইথ আই এম। টুডে আই এম গোইং টু ডিসকাস অ্যাবাউট পারসন। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো পারসন, বাংলাতে যাকে বলে পুরুষ। এই জিনিসটা কি, এই জিনিসটা শিখতে গেলে বা এই জিনিসটা শেখার পরে আমরা কিন্তু টেন্স ভালোভাবে শিখতে পারবো। যদি আমরা পারসন না শিখি তাহলে হয়তো আমরা টেন্স সঠিকভাবে শিখতে পারবো না। যার জন্য টেন্স শেখার আগে আমরা কিন্তু এই জিনিসটা একটু শিখে নেব। তাহলে কি, এটা তিনটে ভাগ, পারসনকে আমরা তিনটে ভাগে ভাগ করব। কি একটা হলো ফার্স্ট পারসন, তারপরে হলো সেকেন্ড পারসন, আর একটা হলো থার্ড পারসন। পারসনের তিনটে ভাগ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। ফার্স্ট পারসন কি, ফার্স্ট পারসন শুধুমাত্র আই আর উই। এবার আই এর যে সমস্ত আরও ফর্ম আছে, আই, মি, মাই, মাইন, এই সমস্ত জিনিস, বা মাই সেলফ, উই এর যে ফর্ম আছে এগুলো সবই পারসনের মধ্যে পড়ছে। যেমন উই, আস, আওয়ার, আওয়ার সেলফ, আওয়ার্স, এগুলো। সেকেন্ড পারসন শুধু একটা, সেটা হলো ইউ এর যে রূপগুলো আছে, যেমন ইয়োর সেলফ, এইগুলো আর কি সেকেন্ড পারসনের মধ্যে পড়ছে। থার্ড পারসন এগুলো বাদ দিয়ে বাকি পৃথিবীতে যা কিছু আছে সবই থার্ড পারসন।
এগুলো বাদ দিয়ে বাকি যা আছে সবগুলোই হলো থার্ড পারসন, যেমন হি, সি, হয়তো লিখলাম রাহুল একজনের নাম, তারপরে দে, তারপরে আরও আরও অনেক কিছু আছে। তো এগুলো সবই হয়তো এখানে আমি লিখলাম স্কুল বা ইন্ডিয়া, এগুলো সবই কিন্তু কি থার্ড পারসনের মধ্যে পড়ছে। তাহলে ফার্স্ট পারসন আই আর উই, সেকেন্ড পারসন শুধু ইউ, আর বাকি এগুলো ব্যতীত যা কিছু আছে পৃথিবীতে সব কিছুই কিন্তু থার্ড পারসনের আওতায় পড়ে যাচ্ছে। তাহলে পারসন কি সেই জিনিসটাও নিয়েও আমরা আলোচনা করলাম, কারণ এইগুলো না জানলে আপনারা সঠিকভাবে টেন্সটা শিখতে পারবেন না, যার জন্য আমি আপনাদের সঙ্গে এগুলো একটু বেসিক আইডিয়াটুকু আমি দিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমপ্রুভ ইংলিশ উইথ আই এম। টুডে আই এম গোইং টু ডিসকাস অ্যাবাউট ভার্ব, দ্য ক্লাসিফিকেশন অফ ভার্ব। এখানে যে ক্লাসিফিকেশন বলতে গেলে এখানে ফাইনাইট ভার্ব, আমরা ফাইনাইট ভার্বের দুটো ভাগ নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। সেটা হলো একটা হলো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর আরেকটা হলো অক্সিলারি ভার্ব। একটা হলো প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম হলো মেন ভার্ব, এর আরেকটা নাম আছে লেক্সিক্যাল ভার্ব, লেক্সিক্যাল ভার্ব। এবং আরেকটা ভাগ হলো অক্সিলারি ভার্ব বা এটাকে আবার বলে হেল্পিং ভার্ব। ভার্বের দুটো ভাগ। আগে প্রথমে ফাইনাইট ভার্ব কি সেই জিনিসটা নিয়ে আমি আগে আলোচনা করেছি। যদি আপনারা সেটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে সেইগুলো আগে দেখে আসুন, তাহলে হয়তো এগিয়ে যেতে কোনো সমস্যা হবে না। তাহলে ফাইনাইট ভার্ব একবার আমি মুখে বলে দিচ্ছি, যে ভার্ব নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো, আর যে ভার্ব নাম্বার বা কখনোই পরিবর্তিত হয় না সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। সেই ফাইনাইট ভার্বের আজকে দুটো ভাগ, একটা হলো প্রিন্সিপাল বা মেন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব, আর একটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এইটা হেল্পিং ভার্বের আবার দুটো ভাগ আছে, সেটা একটা কি, একটা হলো প্রাইমারি মোডাল, একটা হলো প্রাইমারি অক্সিলারি বা প্রাইমারি মোডাল, এই প্রাইমারি অক্সিলারি বা প্রাইমারি হেল্পিং ভার্ব, আর একটা হলো মোডাল অক্সিলারি বা মোডাল হেল্পিং ভার্ব। তাহলে যদি প্রিন্সিপাল ভার্ব এই জিনিসটা আর এই অক্সিলারি ভার্ব এই দুটো জিনিস আগে প্রথমে আমাদেরকে বুঝতে হবে। যে ভার্ব একা নিজেই কাজ করতে পারে, কারো সাহায্যের প্রয়োজন হয় না, সেটাকেই আমরা কি বলি, সচরাচর বলে থাকি যে প্রিন্সিপাল বা মেন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব। আর যে ভার্ব নিজে কাজ করে না, নিজের অর্থটা ঊর্ধ্বে থাকে কিন্তু সহযোগিতা করে, কাউকে কাজ করতে সহযোগিতা করে, সেটাকে আমরা বলবো কি, অক্সিলারি ভার্ব। দেখি আমি উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। যে আই অ্যাম আ টিচার, আর লিখলাম আই অ্যাম টিচিং। I am teacher, I am teaching, আর I am taught, আমাকে পড়ানো হয়। তাহলে এখানে আমি তিনটে সেন্টেন্স লিখেছি। এখানে আমরা জানি যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, অ্যামটা একটা হেল্পিং ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, মানে অ্যাকচুয়ালি এই যে প্রাইমারি মডেল, এই প্রাইমারি মডেলগুলো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়, আবার মেন ভার্ব হিসাবেও ব্যবহার হয়। অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়, মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়। এই প্রাইমারি মডেলগুলো আমরা একবার আলোচনা করে নিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল বি, এগুলো হলো প্রাইমারি মডেল।
বেসিক্যালি যদি বিটা যদি নাও বলি তাহলে কি হবে, এম, ইজ, আর, অজ, ওয়ার, ডু, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। বিটা আমি মুছিয়ে দিলাম, কারণ ওটা পরে দেখাবো। কি কি আছে, এম, ইজ, আর, 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা, এই 10টা হলো প্রাইমারি অক্সিলারি বা প্রাইমারি মডেল বা আবার মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়। এটা যে শুধু আমি বলবো যে এটা প্রাইমারি তা নয়, এটা কিন্তু এই প্রিন্সিপাল ভার্বও হয়, এটা প্রিন্সিপাল বা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। সেটা আমি দেখাতে চলেছি যে যখন তাদের অর্থটা ওই বাক্যের মধ্যে ফুটে উঠবে তখন সেটাকে আমরা বলবো কি, মেন ভার্ব। এই প্রাইমারি অক্সিলারিগুলো বা এই যে 10টা আমি অক্সিলারি বা এই যে 10টা আমি ভার্ব লিখে রেখেছি, এই ভার্বগুলোর অর্থটা যদি বাক্যের মধ্যে ফুটে ওঠে তাহলে সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। এইগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন। আর যদি এদের অর্থটা প্রকাশ না পায় তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব। যদি দেখি প্রথম বাক্যটাকে, যে আই অ্যাম এ টিচার, আমি হয় একজন শিক্ষক, তাহলে এখানে এই যে অ্যামটা আছে এটা কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এটা কিন্তু অ্যাম, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু অক্সিলারি নয়, এটা হলো মেন ভার্ব। কারণটা কি, আমি হয় একজন শিক্ষক, এখানে অ্যামের পরে আর কোনো কিছু নাই, অ্যামের পরে যেটা আছে সেটা হলো টিচার আছে, টিচার আছে, তো এটা হলো কমপ্লিমেন্ট আর এটা সাবজেক্ট। তো এখানে অ্যামটা হলো মেন ভার্ব। আর আই অ্যাম টিচিং, আমি পড়াচ্ছি, তাহলে এখানে অ্যামের কোনো অর্থ আমরা দ্বিতীয় বাক্যে পাচ্ছি না, এখানে অ্যামের কোনো অর্থ আমরা দ্বিতীয় বাক্যে পাচ্ছি না, যার জন্য আমরা কিন্তু এই যে এখানে অ্যামটা আছে এটা হলো অক্সিলারি ভার্ব, এই অ্যামটা অক্সিলারি ভার্ব। আর তৃতীয় বাক্যে যদি আমরা দেখি আই অ্যাম টট, আমাকে পড়ানো হয়, তাহলে এখানেও এই যে ভার্বটা আছে, এই যে ভার্ব আছে, এই ভার্বটা কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল এবং তার আগে বিভাব আছে, তাহলে এটা অবশ্যই কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে দ্বিতীয় এই যে এখানে আর এখানে এই দুটো জায়গাতে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হলো, প্রথমটাতে কিন্তু মেন ভার্ব হিসাবে ব্যবহার হলো। এগুলো মেন ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে। এবার কিছু মোডাল আছে, মোডাল অক্সিলারি, সেগুলো একবার দেখব। যেমন শ্যাল থেকে শুড, উইল, উড, তারপরে আছে ক্যান, কুড, মে, মাইট, আর আছে মাস্ট, আরও কিছু কিছু আছে। তাহলে এগুলো হলো মোডাল। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলোকে আমরা কি বলছি, মোডাল অক্সিলারি। এই প্রিন্সিপাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি, এই নিয়ে আমি একটা ভিডিও আপনাদের অবশ্যই দেবো, এখন দিতে পারিনি, তো সেইটা আমি এই পরে আর কি এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমি বেসিক যে জায়গাটা প্রাইমারি অক্সিলারির উপর ফোকাসটা করতে চাইছি, যে প্রাইমারি অক্সিলারিগুলো কী। কারণটা হলো টেন্স গঠন করার ক্ষেত্রে, টেন্স শিখতে গেলে এই যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলো শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো না শিখতে পারলে, আপনারা এগুলোর ব্যবহার সঠিকভাবে না জানলে আপনারা টেন্স কখনোই বুঝতে পারবেন না, পড়তে পারবেন না। যার জন্য এই অক্সিলারি ভার্বটা, একটা ইংরেজি গ্রামার শেখার ক্ষেত্রে অক্সিলারি ভার্বের গুরুত্ব অনেকটাই বেশি। টেন্সের ক্ষেত্রে বলুন, ভয়েসের ক্ষেত্রে, যেখানেই যাবেন আপনি অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু কখনোই এক পাও ফেলতে পারবেন না। যার জন্য অক্সিলারি ভার্বটা কী এবং কখন ব্যবহার হয়, কীভাবে ব্যবহার হয়, সেই জিনিসটা আপনাদেরকে অবশ্যই শিখতে হবে, না হলে আপনারা এক পাও ফেলতে পারবেন না। এক পা ইংরেজি গ্রামারের শেখার ক্ষেত্রে আপনারা এক পা এগিয়ে যেতে পারবেন না। এইখানে আমি যেই জিনিসটা দেখালাম, যে এই যে ভার্বগুলো, প্রাইমারি ভার্বগুলো যেগুলো আছে, প্রাইমারি অক্সিলারি বা প্রাইমারি হেল্পিং ভার্ব যাদেরকে আমরা বলছি, এটা যে শুধু প্রাইমারি হেল্পিং বা অক্সিলারি ভার্ব তা নয়, এটা কিন্তু এগুলো কিন্তু মেন ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে। এবার আমি দু একটা কথা আমি বলবো, যে যদি এবার প্রিন্সিপাল ভার্ব, যে অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব আর এই ভার্ব, এই দুটোকে যুক্ত হয়ে এরা প্রিন্সিপাল ভার্ব তৈরি করছে। মানে এখানে বি ভার্ব প্লাস এখানে প্রেজেন্ট পার্টিসিপল, বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ইকুয়াল টু মেন ভার্ব। বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ইকুয়াল টু মেন ভার্ব। আর এখানে কি হলো, যে বি ভার্ব প্লাস পাস্ট
পার্টিসিপল ইকুয়াল টু মেন ভার্ব। তাহলে আমি যে বি ভার্বের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল বসে, মানে ভার্বের সঙ্গে আইএনজি যদি বসে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। আর যদি বি ভার্বের পরে যদি পাস্ট পার্টিসিপল বসে, তাহলে সেটা কিন্তু একরকম আছে, ভয়েসে আছে, সেটা প্যাসিভ ভয়েসে আছে, সেটুকু বুঝতে পারবো। তাহলে এখানে বি ভার্বের পরে হয় ভার্বের সঙ্গে আইএনজি বসতে পারে, বা হয়তো পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম যে গো ওয়েন্ট গান, ওই গান ফর্মটা বসতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম যে অক্সিলারি ভার্ব কাকে বলে, মেন ভার্ব কাকে বলে। অক্সিলারি ভার্বের সঙ্গে যখন আর একটা ভার্ব বা আর একটা পার্টিসিপল প্রেজেন্ট হতে পারে বা পাস্ট হতে পারে, পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল যখন যুক্ত হয় অক্সিলারি ভার্বের সঙ্গে, প্রাইমারি অক্সিলারি ভার্বের সঙ্গে যখন প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যুক্ত হয়, তখনই কিন্তু মেন ভার্ব হয়। শুধু এরকমই নয়, এটা আবার রুট ফর্মও হতে পারে। যদি বলি আই ডিড নট গো টু স্কুল, তাহলে গোটা হলো ভার্বের রুট ফর্ম বা ভি অন, এটাও কিন্তু একটা মেন ভার্ব। তো এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমপ্রুভ ইউর ইংলিশ উইথ আই এম। টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট কনজুগেশন অফ ভার্ব। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো কনজুগেশন অফ ভার্ব। এই জিনিসটা অবশ্যই খুবই কাজে দিবে আপনাদের। কনজুগেশন অফ ভার্ব কি, মানে ভার্বের যে রূপগুলো, ভার্বের যে রূপের যে পরিবর্তন, সেটাকে আমরা কনজুগেশন অফ ভার্ব বলবো। কি কি এর 5টা রূপ আমরা দেখাবো এখানে। একটা হলো বেস, বা এখানে আমরা বলবো প্রেজেন্ট ফর্ম। আর একটা হলো পাস্ট, আর একটা হলো পাস্ট পার্টিসিপল, আর একটা লিখব প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা কি প্রেজেন্টের ফর্মের সঙ্গে ইয়েস বা ইয়েস যোগ থাকবে। তাহলে এখানে আমরা একটা সংক্ষেপে ছোটোখাটো নাম দেব। যেমন এটাকে আমরা বলি V1, পাস্টকে আমরা বলবো V2, আর পাস্ট পার্টিসিপল এটাকে আমরা বলবো V3, আর প্রেজেন্ট পার্টিসিপল এটাকে আমরা বলবো V4, আর এই যে প্রেজেন্টের সঙ্গে এস বা ইএস যোগ এটাকে আমরা বলবো V5। এই জায়গাটা আমাদের জানাটা অবশ্যই জরুরি। যদি বলি ডু, এখানে পাস্ট হলো ডিড, তারপরে এটা হবে ডান, ডু ডিড ডান, তারপরে এটা হবে এই যে প্রেজেন্টের সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের রুট ফর্মের সঙ্গে আইএনজি, বেস ফর্মের সঙ্গে আইএনজি, মূল যে ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ করলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল পেয়ে যাবো। তাহলে এখানে কি আছে, ডু আছে, তাহলে এটা হবে ডুইং। তারপরে এখানে আছে ডাজ, DOES, ডাজ। আর একটা জিনিস দেখব, প্লে, এটা হবে প্লেড, এটাও প্লেড, আর এটা হবে প্লেইং, আর এটা হবে প্লেজ। তাহলে এখানে যে 5টা ভার্বের ফর্ম আছে, ডু, ডিড, ডান, ডুইং, ডাজ, এই 5টা ভার্বের ফর্ম কোথায় কখন কিভাবে ব্যবহার হয় সেটা আমরা টেন্সে দেখে নেব। সেই জিনিসটা আমরা দেখব যে এটার ব্যবহারগুলো কীরকম হয়, কোথায় কোনটা ব্যবহার হয়, সেই জায়গাটা আমরা দেখে নেব। আপনারা শুধু এইটুকু এখন মাথাতে রাখেন যে ভার্বের 5টা ফর্ম হয়, একটা হলো প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হলো প্রেজেন্ট মানে প্রেজেন্ট প্লাস ভার্বের সঙ্গে এস বা ইএস, যাকে আমরা V5 বলি। তাহলে V1, V2, V3, V1, V2, V3, V4, V5,
এই জায়গাটা আপনারা এখন মাথার মধ্যে রেখে দেন, কারণ এবার আমরা আসবো টেন্সে এবং সেই টেন্সে আমরা দেখব যে কিভাবে ওগুলো ব্যবহার করা হয়। খুব ডায়াগ্রামের সাহায্যে খুব একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যদি আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করেন এবং সেখানে টেন্স যদি আপনারা একবার দেখেন। Hello viewers, welcome to Improve Your English with IM. Today I am going to discuss about tense, the most important topic. You have already known that বাংলা অর্থ হলো কাল। যে কাল আমরা যদি ভালোভাবে না শিখতে পারি তাহলে ইংরেজিতে আমরা এক পাও আগাতে পারবো না। তো এই টেন্সটা শেখার আগে বেসিক যে জায়গাগুলো আমি ক্লিয়ার করা প্রয়োজন সেগুলো আমি এই ভিডিওর মধ্যেই ক্লিয়ার করে দিয়েছি, সেগুলো আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। তাহলে কি হলো টেন্স, প্রথমে আমরা আসবো ডেফিনেশন। টেন্স কাকে বলে, টেন্স জিনিসটা কি, সে জিনিসটা আগে আমাদেরকে জানা অবশ্যই প্রয়োজন। ডেফিনেশন বা সংজ্ঞা, কাকে বলে টেন্স? টেন্স অফ এ ভার্ব ইজ অ্যান ইন্ডিকেটর of time, of action, or state, or possession বা having বা হয়তো owning। তাহলে আমি কি বললাম যে এটা ইন্ডিকেটর অফ টাইম। টেন্স টাইমটাকে ইন্ডিকেট করে। আমরা জানি যে ইতিহাস যেগুলো আমাদের অতীতে ঘটে যাওয়া জিনিস সেগুলোকে আমরা বলি কি ইতিহাস। তো সেই আগেকার টাইমটাকে আমরা যখন ইন্ডিকেট করব, মানে তখন কিন্তু আমরা সে টেন্স দিয়েই করব। টেন্স ছাড়া কিন্তু টাইম ইন্ডিকেট করা যায় না। বর্তমানে আমরা এখন যা করছি সেটা হলো বর্তমান, এবং ভবিষ্যৎ আগামী দিনে কি হবে বা কি ঘটবে এইগুলো নিয়েও আমরা যে আলোচনা করব সেগুলো হলো আর কি টেন্সের বিষয়। তাহলে টেন্সকে আমরা প্রথমে জানলাম যে টেন্স কাকে বলে। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যান ইন্ডিকেটর অফ টাইম। টেন্সকে বলা হয় ইন্ডিকেটর অফ টাইম। এই টেন্স শব্দটি এসে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, টেম্পাস শব্দ থেকে টেন্স শব্দটি এসেছে। টেম্পাসের অর্থ হলো টাইম। তাহলে এখানে ইন্ডিকেটর অফ টাইম, যে টাইমটাকে নির্দেশ করে। টেন্স কি করে? টাইমটাকে নির্দেশ করে, এখন ঘটছে না আগে ঘটেছে বা ভবিষ্যতে ঘটবে, এই জিনিসটা টেন্স বলে দেয়। যার জন্য টেন্স আমাদের সবচেয়ে বড় ইংরেজি শেখার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। এবং এই টেন্স শিখতে গেলে আমাদের যে অক্সিলারি ভার্বগুলো প্রয়োজন সেটা কিন্তু আমরা আগে একটু আলোচনা করলাম এবং সেগুলোর ব্যবহারটা আমি অবশ্যই দেখাবো। হ্যাঁ, এবার এখানে কি আছে? ইন্ডিকেটর অফ টাইম অফ অ্যাকশন মানে ডু ভার্ব, স্টেট এটা বি ভার্ব, এটা হলো হ্যাভ ভার্ব। জিনিসটা একবার দেখি। যদি বলি উই প্লে, আর এখানে লিখলাম উই প্লেড, আর এখানে লিখলাম উই শ্যাল প্লে। আবার যদি লিখি উই ওয়ার, উই আর, উই শ্যাল বি, আর লিখলাম উই উই হ্যাড, উই হ্যাভ, আর উই উইল হ্যাভ। তাহলে এখানে প্রথম যেটা আছে, প্রথম যে লাইনটা আছে উই প্লেড, প্লে আর উই শ্যাল প্লে, এটা কি করছে? এটা অ্যাকশন। এখানে অ্যাকশন বোঝাচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে, এবং সেটা টাইম ইন্ডিকেট করছে। কি? উই প্লেড আমরা খেলেছিলাম, উই প্লে আমরা খেলি, উই শ্যাল প্লে আমরা খেলবো। টাইমটা ইন্ডিকেট করছে একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। ঠিক এখানে উই ওয়ার আমরা ছিলাম, উই আর আমরা হয় বা আছি, আর উই শ্যাল বি আমরা হব। এখানে স্টেট বর্ণনা করছে, স্টেট এখানে স্টেট বোঝাচ্ছে, এটা হলো বি ভার্ব। আর উই হ্যাড আমাদের ছিল, উই হ্যাভ আমাদের আছে, আর উই উইল হ্যাভ
আমাদের থাকবে বা আমরা পাবো, এটা হলো পজেশন। এটা হলো পজেশন। তাহলে এই যে এই সমস্ত বিষয়গুলোই হলো টেন্স। এবং একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো আমরা যখন একটা টেন্স থেকে আরেকটা টেন্সে যাচ্ছি তখন মোডালগুলো চেঞ্জ হচ্ছে এবং মোডালটা দেখে আমাদেরকে বুঝতে হচ্ছে যে কোনটা কোন টেন্স। তাই মোডাল অক্সিলারি সেটা হলো যে আমরা যখন একটা টেন্স থেকে আরেকটা টেন্সে যাচ্ছি তখন যে অক্সিলারি বা প্রাইমারি অক্সিলারি বা মোডাল অক্সিলারিগুলো আছে সেগুলো একটা বড় ভূমিকা পালন করছে। এই যে এখানে এটা অক্সিলারি বা এটা এটা আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। তো টেন্সের ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেটা হতে পারে প্রাইমারি, হতে পারে মোডাল, সেগুলো কিন্তু একটা বিরাট বড় একটা ভূমিকা পালন করে। সেই ফাংশনগুলো আমরা এই টেন্সের সাহায্যেই শেখার চেষ্টা করি। টেন্সকে আমরা সচরাচর তিনটে ভাগে ভাগ করি। তিনটে ভাগে আমরা টেন্সকে ভাগ করব। একটা হলো পাস্ট বা অতীত, আরেকটা হলো প্রেজেন্ট বা বর্তমান, আর আরেকটা হলো ফিউচার, ফিউচার বা ভবিষ্যৎ। এটা হলো টেন্সের ভাগ। টেন্সকে তিনটে ভাগে আমরা ভাগ করলাম। কি কি? একটা হলো পাস্ট বা অতীতকাল, আর একটা হলো প্রেজেন্ট বা বর্তমানকাল, আর একটা হলো ফিউচার বা ভবিষ্যৎকাল। তিনটে ভাগে আমরা টেন্সটাকে আগে ভাগ করলাম। এবার প্রত্যেকটা টেন্সকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, চারটে ভাগে ভাগ করি। প্রত্যেকটা টেন্সের আমরা চারটে ভাগে ভাগ করি। কি কি? নাম্বার ওয়ান, ইনডেফিনাইট। নাম্বার ওয়ান। নাম্বার টু, কন্টিনিউয়াস। নাম্বার থ্রি, পারফেক্ট। আর নাম্বার ফোর, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউ। প্রত্যেকটা টেন্স আগে প্রথমে আমরা টেন্সকে ভাগ করলাম তিনটে ভাগে, একটা পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। তারপরে প্রত্যেকটা টেন্সকে মানে এটা ইনডেফিনাইট চারটে ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা টেন্সকে চারটে ভাগে ভাগ করেছি। সেটা হলো ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। চারটে ভাগে আমরা কিন্তু আবার ভাগ করলাম। মানে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে চারটে ভাগ টেন্সের, যে চারটে করে এই তিনটে ভাগ এবং এদিকে চারটে, তাহলে এখানে কি হচ্ছে যে তিন 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 আর এদিকে চারটে, তাহলে তিন চার 12টা, টোটালি 12টা টেন্স আমাদেরকে শিখতে হবে। মানে টেন্সের ভাগ, টেন্সকে যদি আমরা প্রথমত আগে ভাগ করি তিন ভাগে, তারপরে সেই তিনটে ভাগের আবার চারটে চারটে করে ভাগ, তাহলে তিন চারে 12টা ভাগ এখানে আমরা আর কি আলোচনা করব। তাহলে প্রথমে ইনডেফিনাইট টেন্স। ইনডেফিনাইট টেন্স কাকে বলে ডায়াগ্রামের সাহায্যে আগে আমরা বুঝব। যে অতীতে কোনো একটা জিনিস হয়ে গিয়েছে যার ফলও নাই, কোনো কিছু নাই, সেরকম ক্ষেত্রে এটা অতীতকাল। এটা হলো অতীতের আর কি লাইন, ওইটা অতীতের জায়গা, এটা বর্তমানের জায়গা, আর এটা হলো ভবিষ্যতের জায়গা। এবার কি? তাহলে অতীতে কোনো একটা ঘটনা ঘটে গেছে, মানে এখানে বাংলাতে যদি বলি করেছিলাম, মানে আমি কাজটি করেছিলাম, এটা হলো কি? অতীতের কোনো একটা যা সময় আর কি ঘটনাটা ঘটে গেছে, এটা পুরোটাই কিন্তু অতীতকালের জায়গা। তারপরে আমি করি, এটা হলো করি বর্তমান, মানে এটা হলো পাস্ট ইনডেফিনাইট, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট। এবার ফিউচার ইনডেফিনাইটে কি হবে? আমি করব, এখনো করিনি,
করব, ভবিষ্যতে করব। তাহলে এটা হলো এরকম ডায়াগ্রাম। এবার আসবো কন্টিনিউয়াস টেন্সে। তাহলে করেছিলাম, করি আর করব। এবার কি, এবার আসবো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। কন্টিনিউয়াস টেন্সটা কীরকম হবে, যে অতীতে কোনো ঘটনা ঘটছিল এরকম হবে। একটা জায়গায় শুরু হয়েছিল এবং কন্টিনিউ হচ্ছিল, কিন্তু একটা জায়গাতে অতীতের কোনো একটা সময়ে শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গেছিল। যেমন যদি বলি করছিলাম, মানে এই সিম্বলটা কিন্তু, এই যে সিম্বলটা আমি দিচ্ছি এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট যাই, মানে করছিলাম, কোনো কিছু অতীতে করছিলাম। তারপরে এখানে কি হবে, এটা হবে এ কন্টিনিউয়াস, মানে এটাও চলতেছে। তাহলে করছি বা করতেছি। তারপরে এটা করতে থাকবো। তাহলে এটা হলো কন্টিনিউয়াসের সিম্বলটা হলো এরকম, যে কোনো একটা ঘটনা একটা সময় ধরে চলছিল বা এখন চলছে বা ভবিষ্যতে চলবে, এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স। তারপর পারফেক্ট টেন্স। পারফেক্টের জায়গাটা কীরকম, যে এখানে অতীতে কোনো একটা সময়ে কোনো একটা কাজ ঘটে এই টাইমের মধ্যে, এই টাইমে শেষ হয়ে গেছে। মানে এখানেও কিন্তু ঠিক এরকম হবে যে করেছিলাম, এখানে যেমন করেছিলাম আছে, এখানে করেছিলাম, দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, যে অতীতের কোনো একটা সময়ে কিন্তু এই কাজটা অলরেডি আর কি একটা সময় থেকে আর একটা সময় হয়ে গেছে। তারপরে এখানে কি হবে, এই জায়গাটা যদি দেখি, এখানে হবে করেছি, মানে আমি এই কাজটা করেছি, করা হয়ে গেছে, ফলটা হয়তো এখনো আছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তারপরে আমি করে থাকব, এখানে যখন এটা আসবে ফিউচারে, তখন এটা হবে করে থাকবো। তারপরে এবার পারফেক্ট কন্টিনিউয়াসের সিম্বলটা কীরকম হবে এবার আমরা দেখব। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অতীতের কোনো একটা সময় থেকে কোনো একটা ঘটনা চলছিল এবং অতীতে শেষ হয়ে গেছে। বর্তমানে কি কোনো একটা নির্দিষ্ট সময় থেকে একটা ঘটনা এখনো পর্যন্ত চলছে। আর এখানে কোনো একটা ভবিষ্যতের কোনো একটা সময় থেকে একটা ঘটনা ঘটতে থাকবে। এবার এর যদি বাংলাটা লিখি তাহলে কি হবে, এটাও কিন্তু হবে করছিলাম, এটাও হবে করছি, আর এটা হবে করতে থাকবো। এই যে 12টা টেন্সের সিম্বল দিয়ে আমি দেখালাম আপনাদেরকে। এখানে আমি কি করলাম, যে আমি ডায়াগ্রাম দিলাম, আর বাংলা অর্থগুলো আমি লিখলাম। কিন্তু এবার এই জায়গাগুলো করছিলাম আর এই করছিলামের মধ্যে পার্থক্য আছে। এই করছিলাম আর এই করছিলাম, আর এটা করেছিলাম আর এই করেছিলাম, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এইটা আর এইটার মধ্যে একটা পার্থক্য হলো যে একটা ঘটনার সাপেক্ষে আর একটা ঘটনা আগে ঘটেছিল। আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, তাহলে দুটো ঘটনাই অতীতের, এবং যে দুটো ঘটনা যদি অতীতকালে হয় এবং সেই ঘটনাটা দুটোর মধ্যে যেটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। এটা দুটোর মধ্যে একটা পার্থক্য। আর এখানে করছিলাম আর এই করছিলাম, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, যে এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময় বলা থাকবে, যে আমি সকাল থেকে আর কি গতকাল সকাল থেকে আমি পড়ছিলাম, তাহলে একটা নির্দিষ্ট সময় বলা থাকবে, সেখান থেকে ঘটনাটা ঘটতে থাকবে। যার জন্য আমি কিন্তু এখানে এইটা লিখেছি, কারণ এটা হলো নির্দিষ্ট একটা সময় এবং সেই সময় থেকে ঘটনাটা ঘটছিল। তারপরে এখানে করছি, আর এটা করেছি, আর এটা করছি, তাহলে এই করছি আর এই করছির মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি, যে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়, আমি সকাল থেকে পড়ছি আর আমি শুধু আমি পড়ছি আর সকাল থেকে পড়ছি, এই যে সকাল থেকে আছে, যার জন্য এখানে এই সিম্বলটা আমি দিয়েছি, যে একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই সময় থেকে আর কি ঘটনাটা ঘটতে থাকবে। আর এখানে কি এই জায়গাটাতেও তাই, যে করতে থাকবো, এটা করতে থাকবো, দুটোই একই। তাহলে এখানে
এটা কিন্তু নির্দিষ্ট সময় থাকবে না, কিন্তু এখানে আর কি নির্দিষ্ট একটা সময় কিন্তু অবশ্যই থাকবে, নির্দিষ্ট সময় থেকে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে থাকবে। যদি বলি আগামী পরশু থেকে বৃষ্টি হতে থাকবে, তাহলে কিন্তু এখানে এই টেন্সটা হবে কি টেন্স না, তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হবে। তাহলে এই হলো আমরা ডায়াগ্রাম এবং বাংলার সাহায্যে আমরা বুঝলাম। এবার আমরা মোডাল দিয়ে বুঝবো, মানে মোডাল অক্সিলারি এটাই হচ্ছে মেন জিনিস, বা অক্সিলারি বা মোডাল অক্সিলারি এটা হচ্ছে মেন জিনিস, সেই জিনিসগুলো আমরা দেখব। আগে প্রথমে আমরা লিখে নিই কি কি। এখানে আমরা লিখব ডু, তারপরে ডাজ, তারপরে ডিড, তারপরে হয়তো শ্যাল, তারপরে এখানে কি হবে, এই জায়গাটা হবে ওয়াজ বা ওয়ার, তারপরে আর কি অ্যাম অথবা অ্যাম ইজ অথবা আর কি হবে শ্যাল বা উইল বি। আর এখানে কি থাকবে, এখানে থাকবে হ্যাড বা হ্যাভ বা হ্যাড, বা এখানে হ্যাড। তারপরে এই জায়গাটায় কি থাকবে, এখানে থাকবে হ্যাড বিন বা হ্যাজ বা হ্যাভ বিন, বা আর কি থাকবে, আর থাকবে এখানে উইল হ্যাভ বিন। এ হচ্ছে মোডাল। তাহলে এবার যদি আমি লক্ষ্য করি যে কোন টেন্সে কোন মোডাল ব্যবহার হয়, এই জায়গাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। মানে মোডাল দেখেও আমরা, এই অক্সিলারি দেখেও আমরা কিন্তু, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দেখেও আমরা কিন্তু কি করতে পারি, টেন্সকে চিনতে পারি। এবং এই হেল্পিং ভার্বের সাহায্যেই আমরা কিন্তু টেন্স নির্ণয় করি বা লিখি, যাই কিছু করি হেল্পিং ভার্বের সাহায্যে। যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট, আমরা দুটো জিনিস, যে এই দুটো টেন্স ছাড়া, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট আর প্রেজেন্ট ইনডেফিনাইট, এই দুটো টেন্স ছাড়া অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি, মানে এখানে অক্সিলারি হয়, বাকিগুলোতে কোনো অক্সিলারি ব্যবহার হয় না। আরেকবার বলি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট আর প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের প্রয়োজন নেই। বাকি কিন্তু সমস্ত টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের প্রয়োজন আছে। সেটা হতে পারে মোডাল বা হতে পারে প্রাইমারি অক্সিলারি। তাহলে এখানে কি বললাম, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই পাস্ট ইনডেফিনাইট আর প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে কোনো রকম অক্সিলারি বা হেল্পিং ভার্ব ব্যবহার আমরা করব না। যদি আমরা এখানে কখন করব, যখন এটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, তখন আমরা কিন্তু এই টেন্সে ব্যবহার করব। নেগেটিভ বা ইন্টারোগেটিভ বা কোশ্চেন করার সময় আমরা কিন্তু এখানে যে মোডালটি ব্যবহার করব পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে, সেটা হবে ডিড ব্যবহার করব। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা কোশ্চেন বা নেগেটিভ করার সময় যে মোডালটি ব্যবহার করব সেটা হলো ডু বা ডাজ। ফিউচার ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা যে মোডালটি ব্যবহার করব সেটা হলো শ্যাল বা উইল। এই হচ্ছে ব্যাপার। তারপরে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে মোডালটি আমরা ব্যবহার করব সেটা হলো, সে মোডালটি কি হবে, সেটা হবে অবশ্যই ওয়াজ বা ওয়ার, এই মোডাল। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যে মোডালটি ব্যবহার করব সেটা হলো হয় অ্যাম অথবা ইজ অথবা আর কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যে মোডালটি ব্যবহার করব সেটা হলো শ্যাল বা উইল প্লাস বি, এই মোডালটি আমরা ব্যবহার করব। নেক্সট কি করব, পারফেক্টের ক্ষেত্রে এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যে মোডালটি ব্যবহার করব সেটা হলো হ্যাড, একটাই মোডাল এখানে। আর এখানে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে এখানে হয় হ্যাজ অথবা হ্যাভ, এই দুটোর মধ্যে একটা মোডাল বসবে। আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে যে মোডালটি হবে সেটা হবে উইল
হ্যাভ, এখানে দুটো মডাল হবে, একটা উইল আবার একটা হ্যাভ। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে মডালটি ব্যবহার করব সেটা এখানে হবে, একটা হলো হ্যাড তো বসবেই। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল বা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা বি ভার্ব কিন্তু প্রয়োজন। আইএনজি যদি আমি ভার্বের সঙ্গে আইএনজি বসাই তার আগে কিন্তু একটা বি ভার্বের প্রয়োজন আমাকে অবশ্যই করতে হবে। তো সেক্ষেত্রে এই টেন্সে যে বি ভার্বটা বসবে সেটা হবে বি এর একটা রূপ বিন। বিন, হ্যাড বিন, এখানে হলো হ্যাভ বা হ্যাভ তারপরে প্লাস বিন। আর এখানে কি হবে উইল হ্যাভ প্লাস বিন। এই জায়গাটা একটা বড় ব্যাপার যে কি আমরা যে এখানে যে মডেলগুলো আমরা লিখে রেখেছি ডিড, ডাজ, ডু, শ্যাল আর উইল, এটা কিন্তু কিসের ক্ষেত্রে? এটা কিন্তু ইনডেফিনাইটের ক্ষেত্রে। ইনডেফিনাইটের ক্ষেত্রে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিড আর ডু আর ডাজ এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইটে কিন্তু ব্যবহার হবে না। যখন আমরা কোশ্চেন বা নেগেটিভ করব তখনই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে কোনো কন্টিনিউয়াস, তিনটে কন্টিনিউয়াস আছে, এই তিনটে কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি ভার্ব কিন্তু কম্পালসারি। মানে আমি এইটুকু বলতে চাইছি যে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করি এবং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি আমরা মেন ভার্ব ব্যবহার করতে চাই, প্রেজেন্ট পার্টিসিপল এর সাহায্যে যদি আমরা মেন ভার্ব ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে একটা বি ভার্বের প্রয়োজন আছে। বি ভার্ব না হলে কিন্তু আমি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে মেন ভার্ব হিসাবে ব্যবহার করতে কখনোই পারি না। তো এই জায়গাটা একটা লক্ষণীয় ব্যাপার যে ওয়াজ ওয়ারের পরে ভার্বের কি বসবে? ভার্বের ফোর্থ ফর্ম। আগে আমরা বলে দিয়েছি কোনটা কোন ফর্ম, ভার্বের ফোর্থ ফর্ম। তারপরে অ্যাম, ইজ, আর এর পরেও কিন্তু ভার্বের ফোর্থ ফর্ম। আর এখানে শ্যাল আর উইল এটাও বি, এখানেও বি আছে। তাহলে বি কিন্তু আইএনজি ভার্বের সঙ্গে যখন আমরা আইএনজি লাগাবো তখন কিন্তু তার সঙ্গে অবশ্যই আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু একটা বি ভার্ব দিতে হবে। পারফেক্টের ক্ষেত্রে যদি আমরা ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু একটা হ্যাভ ভার্বের ব্যবহার কিন্তু আছে। সেটা হ্যাড হতে পারে, সেটা হ্যাভ বা হ্যাজ হতে পারে, বা হতে পারে উইল হ্যাভ। তাহলে এখানে পারফেক্ট, যখন পারফেক্ট টেন্সে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে এখানে যেটা হবে যে হ্যাড বসছে, হ্যাভ, হ্যাড, হ্যাজ বা হ্যাভ, এখানে উইল হ্যাভ। আর একটা কি, এবার এই দুটো টেন্সের কম্বিনেশন করে এখানে পাস্ট পারফেক্ট করা হয়েছে। দুটো টেন্স, কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্স, এই দুটোর মিলিত রূপই হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে যার জন্য এখানে দুটো করে কিন্তু বসছে। একটা হলো পারফেক্টের জন্য এখানে অতীতে হ্যাড বসছে, আর এখানে ওই কন্টিনিউয়াস টেন্স করছি যার জন্য এখানে বিন বসছে। এখানেও তাই প্রেজেন্টের ক্ষেত্রে যে পারফেক্টের জন্য হ্যাভ বা হ্যাজ বসছে, আর ওই কন্টিনিউয়াসের জন্য কন্টিনিউয়াস যে আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করছি যার জন্য একটা বি ভার্ব দিতে হবে, সেখানে একটা বিন হয়ে বসবে। আর এখানে উইল হ্যাভ, আর এখানে উইল হ্যাভ কেন বসছে তার কারণটা হলো এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদিও এই দুটো টেন্সের ব্যবহার খুব কম। তো এই জায়গাটাতে কি হচ্ছে যে এটা পারফেক্ট করার জন্য হ্যাভ বা হ্যাজ বসছে, আর এখানে বিন বসছে। বিন কিন্তু কন্টিনিউয়াস করার জন্য। তাহলে এবার আমরা দেখব যে কোন টেন্সে কোন ভার্বের ফর্ম বসে। এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের যে ফর্মটা বসবে সেটা হলো V1, এটা মোস্ট ইম্পর্টেন্ট, V1। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের যেটা বসবে সেটা হবে V2 আর ডিড দুটো কিন্তু একসঙ্গে বসতে পারে না। যদি ডিড বসাতে চাই তাহলে কিন্তু আমাকে এখানে V1 বসাতে হবে। ডিড বসাতে চাইলে আমাকে V1 বসাবো, মানে ডিড, যেখানে ডিড বসাবো প্লাস V1। এই জায়গাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা মাথায় রাখতে হবে। আর যদি আমরা ডিডটা না বসাই, আমি আগেও বলেছি যে ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনোই কিন্তু মানে অক্সিলারি ব্যবহার করা হয় না। এখানে এই জায়গাটা মাথায় রাখবো যে ডিড যদি বসায় তাহলে V1 হবে, আর যদি ডিড না বসায় তাহলে V2 হবে। আর এখানে কি হবে, এখানে আমার V1 সবসময় V1 বসবে, V1। এই জায়গাটাতেও V1 বসবে, V1। আর এখানে কি হবে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু V4,
V4, এটা মাথায় রাখতে হবে। V4 মানে কি বলেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইএনজি। V4 এখানেও কিন্তু V4, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে V4, আবার ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কিন্তু V4, এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর পারফেক্টের ক্ষেত্রে সব সময়, পারফেক্টের ক্ষেত্রে সব সময় কিন্তু কি হবে V3, এখানে হবে V3, মানে V3 বলতে গেলে পাস্ট পার্টিসিপল, এখানেও হবে V3, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, এই জায়গাটা একটা ব্যাপার হলো, আমি বলেছি কন্টিনিউয়াস এবং পারফেক্টের দুটো মিলিত রূপই হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে হ্যাড বসবে, একটা পারফেক্ট মানেই কিন্তু হ্যাভ একটা থাকতে হবে, হ্যাবের একটা রূপ থাকতে হবে। হ্যাবের কি রূপ আছে? হ্যাড আছে, তারপরে উইল হ্যাভ আছে, এগুলো রূপ। তো এখানে যে জায়গাগুলো হলো, যেখানে কিন্তু এই কন্টিনিউয়াস আছে, যার জন্য এখানে বিন আছে, বিনটা পরে বসছে, যার জন্য কিন্তু এখানে হবে V4, এখানেও কিন্তু V4, তাহলে আর একটা কথা বলার আছে যে এই জায়গাটা V5 যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে V5 বসে যাবে। এখানে হতে পারে এটা, না হলে V5 মানে ভার্বের সঙ্গে রুট ফর্মের সঙ্গে S/S যোগ হবে। তো এই জায়গাটা কিন্তু যদি আমরা মাথাতে রাখতে পারি তাহলে টেন্সটা কিন্তু একদম ইজি হয়ে যাবে। আমরা যদি এই জায়গাটা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে। তাহলে আমি আজকে টেন্সের কোন টেন্স, মানে টেন্সের কয়টি ভাগ করা হয়, কাকে বলে এবং কিভাবে চিনবো, সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে আমরা কিন্তু এক একটা টেন্স নিয়ে আমরা আলোচনা করব। এরপরে 12টা টেন্স আছে, এখানে 12 থেকে 15টা অবশ্যই ভিডিও হবে, সেগুলো নিয়ে আমরা কিন্তু এক এক করে আলোচনা করব। আজকে এই জায়গাটা ছিল সমস্ত টেন্সের একটা রূপ নিয়ে আমি আলোচনা করতে চলেছি, মানে একটা ভিডিওর মধ্যে সমস্তগুলোকে আলোচনা করতে চলেছি এবং কার সঙ্গে কি কোনটা পার্থক্য, কোনটা সিমিলারিটি আলোচনা করেছি। এবার এর পরের ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই একটা টেন্সের জন্য একটা ভিডিও হবে। এরকমভাবে আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যেতে থাকবো। আপনারা অবশ্যই ভিডিওগুলো সমস্তগুলো দেখতে থাকবেন, তাহলে হয়তো আর কোথাও যেতে হবে না, এখান থেকে আপনারা ইংরেজি সহজেই শিখে ফেলতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।